আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হিসাব বিজ্ঞান বিভাগ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের কর বিধি ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই সাবজেক্টের কমপ্লিট সাজেশন দিব। কমপ্লিট সাজেশন বলতে কি কি সাজেশন? আজকে আমরা ৫ ক্যাটাগরির সাজেশন একসাথে দেব। এই ৫ ক্যাটাগরির সাজেশনের মধ্যে রয়েছে, প্রথমেই আমরা ক বিভাগের সাজেশন দিব। এর পরবর্তীতে শুধু পাস করার জন্য যারা সাজেশন চাচ্ছেন, টিপস চাচ্ছেন, তাদেরকে সাজেশন দেওয়া হবে। এর পরবর্তীতে যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নেওয়ার জন্য সাজেশন চাচ্ছেন, তাদের জন্য ফার্স্ট ক্লাসের সাজেশন দেওয়া হবে। এরপরে যারা এ প্লাসের প্রস্তুতি নেবেন, তারা এ প্লাসের প্রস্তুতি কিভাবে নেবেন এ বিষয়ে সাজেশন দেওয়া হবে। এবং সবশেষে যারা অধ্যায়ভিত্তিক সাজেশন চাচ্ছেন যে স্যার কোন অধ্যায়টা কতটুকু গুরুত্বপূর্ণ, আমরা কোনটা কিভাবে পড়বো, আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত ইনস্ট্রাকশন দেন, তো তাদের জন্য আমাদের বিস্তারিত ইনস্ট্রাকশন থাকবে। ঠিক আছে, চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমরা শুরুটা করি। প্রথম যে আমাদের সাজেশনের আইটেম ছিল ক বিভাগ সাজেশন 2025, এই 2024 মানে পরীক্ষা 2024 আর কি, অনুষ্ঠিতব্য 2025এই হবে, 26 পর্যন্ত মনে হয় যাবে না। তো এই হচ্ছে আপনাদের টাইটেল এবং ইন্ট্রোডাকশন। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই প্রথম অধ্যায় কর ব্যবস্থা তত্ত্ব, থিওরি অফ ট্যাক্সেশনের প্রথম পয়েন্ট 1.1 কর ব্যবস্থার ভূমিকা, এটাতে আলোচনা করব। তো যারা এ প্লাসের প্রস্তুতি নেবেন তারা এক লিখে গোল চিহ্ন দেওয়া প্রশ্নগুলো মুখস্থ করে নেবেন। প্রশ্ন এবং উত্তর আমি দুইটারই কথা বলছি, হ্যাঁ। আর যারা শুধু ফার্স্ট ক্লাসের এবং শুধু পাস করার জন্য প্রস্তুতি নেবেন, তারা ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো পড়ে নেবেন। আর যারা এ প্লাসের প্রস্তুতি নেবেন, তারা ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো মুখস্থ করে নেবেন। পাশাপাশি আপনারা কি করবেন, এক লিখে গোল চিহ্ন দেওয়া প্রশ্নগুলোও আপনারা সুন্দর করে দেখে নেবেন। এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি। চলুন তাহলে শুরু করা যাক। যেমন এখানে সরকারি অর্থ ব্যবস্থা কি বা কাকে বলে, তো এই প্রশ্নটা ডাবল টিক চিহ্ন দিয়েছি, মানে যারা শুধু পাস করতে চান, যারা ফার্স্ট ক্লাস পেতে চান, যারা এ প্লাস পেতে চান, তিন ক্যাটাগরির শিক্ষার্থীরাই মুখস্থ করবেন। কিন্তু সরকারি আয়ের উৎসসমূহকে কয় ভাগে ভাগ করা যায়, এটা এক লিখে গোল চিহ্ন দিয়ে দিয়েছি। তার মানে যারা শুধুমাত্র এ প্লাসের প্রস্তুতি নেবেন, তারাই শুধুমাত্র এই 2 নম্বর প্রশ্নটা পড়বেন। তো আশা করা যায় আপনাদের পূর্ণাঙ্গ বিষয়টা বোঝাতে পেরেছি। যারা হচ্ছে সবাই হচ্ছে ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো পড়বেন, তবে শুধু এ প্লাস পাওয়া শিক্ষার্থীরা ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নের পাশাপাশি এক লিখে গোল চিহ্ন দেওয়া প্রশ্নগুলোও আপনারা পড়ে নেবেন। আপনাদের পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ব্যক্তিগত অর্থ ব্যবস্থা কাকে বলে, সামাজিক নিরাপত্তা কাকে বলে, কর অবকাশ কি। হুম, এই প্রশ্নগুলো এবং উত্তরগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আর্থিক আইন কি, হ্যাঁ, এরপর হচ্ছে কর কাকে বলে এবং কর ফি কি। আর এই কয়েকটা প্রশ্নই। আর একটা বিষয়, যারা এই সাবজেক্টটা মাত্র 7 দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চান, আপনাদের জন্য আমাদের স্পেশাল অনলাইন ব্যাচ রয়েছে। এখানে আমি পুরো ডিটেলসটাই লিখে দিয়েছি A to Z। আপনারা যদি এটা পড়ে দেখেন তাহলেই আমাদের গ্রুপ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাবেন। শুধু এই সাবজেক্টটা না, আপনাদের অন্যান্য সাবজেক্টগুলোও আমরা আপনাদের অল্প সময়ের মধ্যে গুছিয়ে প্রস্তুতি নেওয়া দিচ্ছি। সো আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচ যুক্ত হতে পারেন, এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে বলে আমি আশা রাখছি। তো আমাদের পরবর্তী সাজেশনের অংশটা হচ্ছে যে অ্যাডাম স্মিথ উল্লিখিত করের 4টি নীতির নাম লেখো, এবং হচ্ছে রাজস্ব আয় বা রাজস্ব প্রাপ্তি কাকে বলে, এরপরে কর রাজস্ব কি, আর হচ্ছে বিশেষ কর কি। 1.2 অংশ কর পাত। হ্যাঁ, তো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কর ঘাত কি, করের প্রতিক্রিয়া বা ফলাফল বলতে কি বুঝো, কর পাত কি, হ্যাঁ, তারপর হচ্ছে করের মূলধনীকরণ কি, এরপর হচ্ছে লুকায়িত কর সঞ্চালন কি। এই কয়েকটা প্রশ্ন আপনারা মুখস্থ করবেন। করের প্রকৃত ভার কি এবং করের সুনির্দিষ্ট আপাতন কি। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে রয়েছে 1.3 করের শ্রেণীবিভাগ ও নির্বাচন। গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবিধ কর কাকে বলে, আনুপাতিক কর বলতে কি বোঝায়, প্রগতিশীল কর কি, ক্রমহ্রাসমান কর কাকে বলে, নমনীয় কর কি, এবং অস্থিতিস্থাপক কর কি এবং স্থিতিস্থাপক করের সংজ্ঞা দাও। আয়ের উপর কর বলতে কি বুঝো, প্রত্যক্ষ কর কি, পরোক্ষ কর কি। এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে অধ্যায় 2 ব্যবসায় কর ব্যবস্থা পরিচিতি। তো এখানে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ব্যবসায় কর ব্যবস্থা কাকে বলে, করদাতা কে এবং আইনসম্মত করদাতা কারা,
এবং ব্যবসায় প্রতিষ্ঠান কাকে বলে, সেই সাথে প্রকৃত করদাতা কাকে বলে, এক মালিকানা কারবারে কে কর প্রদান করেন, প্রকৃত কর প্রদানকারী কারা এবং পাস-থ্রো ইকুইটি কি। এই কয়েকটা প্রশ্ন আপনারা সুন্দর করে ভালো করে পড়ে নেবেন। এরপরে পরবর্তীতে রয়েছে আমাদের মহিলা করদাতার ক্ষেত্রে 18-19 কর বর্ষের জন্য করমুক্ত আয়ের সীমা কত, এটা গুরুত্বপূর্ণ, এটা আপনারা পড়ে নেবেন। ঠিক আছে, এর পরবর্তীতে তৃতীয় অধ্যায় ইনকাম ট্যাক্স। তো এখানে প্রথমে আমরা আয়কর পরিচিতি এই অংশটা দেখি, এরপরে আমাদের পরবর্তী অংশে আমরা সাজেশন দিব। প্রথমে হচ্ছে আয় কি বা কাকে বলে, এরপর হচ্ছে আয়কর কি বা কাকে বলে, এর পরবর্তীতে রয়েছে আয়কর অধ্যাদেশ কত সালে জারি হয়, আধুনিক আয়করের গ্রন্থাগার কে, এরপর হচ্ছে শুল্ক কি, বেতন খাতে আয় বলতে কি বুঝো, গৃহ সম্পত্তি খাতে আয় বলতে কি বুঝো, কর অগ্রিম সরকারি সিকিউরিটি কি। এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। পাশাপাশি আপনাদের জন্য রয়েছে বাণিজ্যিক সিকিউরিটি বলতে কি বুঝো, কর নির্ধারণ কি, এরপর হচ্ছে টার্ন ওভার কর কি এবং পৌর কর কি, আয়কর কি, টিআরও এর পূর্ণরূপ লেখো, ডিসিটি এর পূর্ণরূপ লেখো। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 3.2 অংশ আয়কর কর্তৃপক্ষ। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আয়কর কর্তৃপক্ষ কারা, প্রশাসনিক কর্তৃপক্ষ কারা, বিচার বিভাগীয় কর্তৃপক্ষ কারা, কর কমিশনারের সংজ্ঞা দাও, কর কমিশনার কে, উপকর কমিশনারের সংজ্ঞা দাও। এরপরে হচ্ছে পূর্ণ রূপগুলো লেখো। তারপরে হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের পরিচালনা কেন্দ্র কয়টি, জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, জাতীয় রাজস্ব বোর্ডের আঞ্চলিক কার্যালয় কতটি। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি 3.3 রয়েছে আয়কর আরোপ। এখানে আয়বর্ষ কি বা কাকে বলে, এই প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা আপনারা সুন্দর করে দেখে নেবেন। পাশাপাশি এপাশে কর বর্ষ কাকে বলে, আকস্মিক আয় কি, করমুক্ত আয় বলতে কি বুঝো, করযোগ্য আয় কি, মোট আয় কি, করযোগ্য আয় কি, সারচার্জ কি। এরপর হচ্ছে গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য কাকে বলে, ব্যবসা বা পেশা খাতে আয় বলতে কি বুঝো, কৃষি আয় কি, ফটকা কারবার বলতে কি বুঝো। শুধুমাত্র কৃষি আয়ের ক্ষেত্রে করযোগ্য আয়ের সীমা কত, করদাতার আবাসিক মর্যাদা কি। তারপরে হচ্ছে এখানে অনাবাসিক করদাতা কে, এরপর হচ্ছে কর দিবস কি। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা দেখে নেবেন। এরপরে আমরা 3.4-এ আসি, মোট আয় নির্ধারণ। তো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে করদাতাকে, ব্যবসা ও পেশা খাতে আয় বলতে কি বুঝো, মজুরি বলতে কি বুঝো, বেতন পূরক কি, লোকসান পূরণ বলতে কি বুঝো, কৃষি খাতে লোকসানের জের টানা বলতে কি বুঝো। এর পরবর্তীতে কৃষি আয়ের ক্ষেত্রে অনুমোদিত উৎপাদন খরচের পরিমাণ, এরপরে হচ্ছে আনুতাসিক বা গ্র্যাচুইটি কি, এরপরে হচ্ছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিল কি, এটা, এবং হচ্ছে ওভারটাইম কাকে বলে, অবসর ভাতা কি। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি এপাশে রয়েছে বার্ষিক বৃত্তি বলতে কি বুঝো, প্রকৃত বার্ষিক মূল্য নির্ণয়ের সূত্রটি লেখো, এরপর হচ্ছে বৈদেশিক আয় কখন করমুক্ত হয়, বৈদেশিক আয় কাকে বলে এবং কপট লেনদেন কি। এই প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখন আমাদের অঙ্কের পর্বটা চলে আসছে। তো আমি আবারও আপনাদের একটু অ্যাডভার্টাইজ করি, আপনারা যদি আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ যুক্ত হতে চান তাহলে এখানে পূর্ণাঙ্গ ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা A to Z যদি পড়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন আমাদের কোন কোন গ্রুপগুলোতে আপনারা যুক্ত হতে পারবেন, কিভাবে যুক্ত হবেন, কিভাবে পেমেন্ট করবেন, কতদিন থাকতে পারবেন, কোন কোন সাবজেক্টে ভর্তি অ্যাভেলেবেল রয়েছে, সব কিছুই আমাদের এখানে ডিটেলসে লিখে দেওয়া আছে, আপনারা এটা দেখলেই ক্লিয়ারলি বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। এর পরবর্তীতে রয়েছে কর নির্ধারণ পদ্ধতি। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কর নির্ধারণ পদ্ধতি কাকে বলে, স্পট কর নির্ধারণ কাকে বলে, জরুরি কর কি, টিআইএন কি, ইটিআইএন কি, ইটিআইএন এর পূর্ণরূপ কি, কর নিরীক্ষণ কি এবং করের সমঝোতার নীতি কি।
এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। পাশাপাশি এ পাশে রয়েছে করের হার। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে করের হার বলতে কি বুঝো এবং কর নির্ধারণ পদ্ধতি কয়টি ও কি কি, এবং লটারি শব্দ পূরণ ইত্যাদি আয়ের ক্ষেত্রে করের হার কত, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 3.7 বিনিয়োগ কর, রেয়াত, কর ছাড় এবং কর অব্যাহতি। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে অকর ধার্য আয় কি এবং কর অবকাশ স্কিম বলতে কি বুঝো। এরপর হচ্ছে বছর শেষ বছরের কর অবকাশের হার কত, হ্যাঁ, এবং বিনিয়োগ ভাতা কি, এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। এবং এপাশে বিনিয়োগ ভাতার কত ভাগ কর রেয়াত পাওয়া যায়, বিনিয়োগ ভাতার সর্বোচ্চ পরিমাণ কত, কর অব্যাহতি বলতে কি বুঝো, দ্বৈত কর কি, আয়কর রেয়াত কি, হ্যাঁ, অনিঃশেষিত অবচয় ভাতা কি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের জন্য। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 3.8 কর প্রদান, কর ফেরত এবং কর আদায়। এখানে কর প্রদান কাকে বলে, কর প্রদানকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি, কর আদায় কি, এবং হচ্ছে আয়কর রিটার্ন কি, এগুলো একটা করে হবে, এটা ভুলক্রমে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এর পরবর্তী 3.9 এখানে হচ্ছে যৌথ আয় কি এবং 1984 সালের আয়কর অধ্যাদেশ অনুসারে আয়ের খাত কয়টি, এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। এর পরবর্তীতে 3.10 এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অংশীদারি ফার্মের কর নির্ধারণ। অংশীদারি ফার্মের কারবার বলতে কি বোঝায়, অংশীদারি চুক্তিপত্র বলতে কি বোঝায়, অংশীদারি আইন কত সালের, এবং অংশীদারি কারবারের ক্ষেত্রে ন্যূনতম সদস্য সংখ্যা কত, অংশীদারিত্ব কি এবং জিরো কুপন বন্ড কি, এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন যেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হয়, ঠিক আছে। এরপরে 3.11 কোম্পানির কর বিধি। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলতে কি বুঝো, আবাসিক বাসিন্দা বলতে কি বুঝো, এবং ব্যাংকিং কোম্পানি কাকে বলে, হ্যাঁ, এবার এসইসি এর পূর্ণরূপ কি, এরপরে পাবলিক ট্রেডেড কোম্পানি কি, এরপরে আংশিক কৃষি আয় বলতে কি বুঝো, অকৃষি আয় কি, এবং পূর্ণরূপ লেখো টিন এবং ইপিজেড এর। এই দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের জন্য। আর অঙ্কগুলো যদি আমাদের কাছে পড়তে চান একদমই প্রথম থেকে শেষ পর্যন্ত সাজিয়ে গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন আমাদের অনলাইন ব্যাচে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে সাজেশন হচ্ছে অধ্যায় 3.12 আপিল এবং রেফারেন্স। এখানে আপিল কি এবং হচ্ছে হাইকোর্ট ডিভিশনের আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে কিনা, হ্যাঁ, উচ্চ আদালতে কি আয়কর মামলার বিচার করতে পারে, হ্যাঁ, এরপর হচ্ছে আপিলের ট্রাইব্যুনাল, আপিলের ফি কত, আপিলের যুগ্ম কর কমিশনের কাছে আপিল করার সময় কত টাকা ফি দিতে হয়, এরপর হচ্ছে আপিলের ট্রাইব্যুনালের মূল সদস্য সংখ্যা কত ইত্যাদি। এর পরবর্তীতে 3.13 বিবিধ ইস্যু। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অপরাধ কাকে বলে এবং কর অনুসন্ধান বলতে কি বোঝায় এবং কর ফাঁকি কাকে বলে, কর এড়ানো কাকে বলে, বাংলাদেশে কত সালের আয়কর অধ্যাদেশ জারি করা হয়, এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে চতুর্থ অধ্যায়ে আমরা চলে এসেছি মূল্য সংযোজন কর বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটাকে সংক্ষেপে ভ্যাট বলা হয়। তো মূল্য সংযোজন কর কাকে বলে, আবগারি শুল্ক কি, মূল্য সংযোজন কর কবে চালু হয়, বাংলাদেশে মূসক আইনের ধারা প্রণয়নের ক্ষমতা কার, এরপরে হচ্ছে মূল্য সংযোজন কর আইনের তফসিল কতটি, মূসক বা ভ্যাটের বর্তমান হার কত, এরপরে হচ্ছে উৎপাদন কর কি, এবার ভ্যাট কোন প্রকৃতির কর, এরপরে হচ্ছে মূসক বা চালানপত্র কি, এরপরে হচ্ছে দান কর, জরিমানা কি, এরপরে হচ্ছে দান কর আইন 1990 অনুসারে কত টাকা পর্যন্ত দান অকরধার্য, হ্যাঁ, এরপরে হচ্ছে চলতি হিসাব কি এবং চালানপত্র কি, এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। পাশাপাশি এপাশে এন্টি ডাম্পিং শুল্ক কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আপনারা পড়ে নেবেন, এটা দেখে নেবেন, ঠিক আছে। তো এই হচ্ছে আপনাদের জন্য সাজেশন। আমাদের হচ্ছে লাস্ট ইউনিটে চলে এসেছি 4.2 কাস্টমস শুল্ক, আমদানি ও রপ্তানি শুল্ক, হ্যাঁ, কাস্টম ডিউটি। তো এখানে কাস্টম ডিউটি কি, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, আবগারি শুল্ক কি, এটাও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এবং কন্টেইনার কাকে বলে, হ্যাঁ, ড্রব্যাক কি, চোরাচালান কি, হ্যাঁ, বিল অফ এন্ট্রি কাকে বলে, এরপর হচ্ছে কাস্টম শুল্ক আইন কত সালে প্রবর্তিত হয়, শুল্ক কর্তৃপক্ষ বলতে কি বুঝো। এই হচ্ছে বিষয়, এই হচ্ছে আপনাদের জন্য সাজেশন। আর আপনাদের যে প্রাইভেট ব্যাচের কথা বললাম, প্রাইভেট ব্যাচটা আমাদের এখানে পাবেন। এটা আমাদের ফ্রি গ্রুপ, আপনারা আমাদের এই গ্রুপে যুক্ত হতে পারেন। গ্রুপের নাম হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট। এখন প্রাইভেট ব্যাচ না, তো প্রাইভেট ব্যাচ হচ্ছে আমাদের 05 লিখে সার্চ করলে চলে আসবে বিজনেস ম্যাথ। এটাও আপনাদের দ্বিতীয় বর্ষের প্রাইভেট ব্যাচ, 145 জন শিক্ষার্থী রয়েছে। এখানে যদি ফিচার অপশনে ক্লিক করেন তাহলে দেখবেন যে সবগুলো অধ্যায়ের একদম সুন্দর করে সাজানো অবস্থায় লিঙ্কগুলো রয়েছে, ক্লিক করলেই আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, যেমন প্রথম অধ্যায় যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন যে সবগুলো ক্লাস দেওয়া রয়েছে। বাই দ্য ওয়ে, আমি দেখাইতে চাইলাম ট্যাক্সেশন ইন বাংলাদেশ না, এটা হচ্ছে 06, হ্যাঁ, ট্যাক্সেশন ইন বাংলাদেশ। এখানে যদি ফিচার অপশনে ক্লিক করে দেখেন তাহলে দেখবেন যে নতুন নিয়ম অনুসারে আপনাদেরকে ক্লাস দেওয়া হয়েছে। একদম 11টা টপিক সুন্দর করে একটা একটা করে সাজানো অবস্থায় রয়েছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ চাকরি হতে আয়, এটাই যদি দেখেন তাহলে দেখবেন চাকরি হতে আয়ের যে ক্লাসগুলো সবগুলোই সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত রিভাইজ সহকারে দেওয়া রয়েছে। এছাড়াও আপনাদের যে দ্বিতীয় বর্ষে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং সাবজেক্টটা রয়েছে, এটাও আমরা অনলাইন ব্যাচের মাধ্যমে পড়াচ্ছি। 39 জন শিক্ষার্থী এই মুহূর্তে রয়েছে। তো এখানে সবকিছুই সাজানো অবস্থায় রয়েছে আগের গুলোর মতোই। আপনারা যদি চান তাহলে আমাদের এইখানে যে ডিটেলসটা দেওয়া রয়েছে এটা পড়ে দেখেন, তাহলেই আমাদের গ্রুপে যুক্ত হতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, অ্যাডভার্টাইজমেন্ট অনেক করলাম, এখন আমরা আমাদের সাজেশনের পরবর্তী অংশে আসি। তো আমাদের সাজেশনের 2 নম্বর ধাপে আপনাদের কে দেওয়ার কথা ছিল শুধু পাস করার জন্য সাজেশন 2025। তো যারা শুধু পাস করার জন্য সাজেশন চাচ্ছেন তাদের জন্য আমি স্পেশালি সাজেস্ট করে দিচ্ছি যে আপনারা সম্পূর্ণ বইয়ের মেয়াদ অংশ পড়েন। এখন বলতে পারেন স্যার এটা কোন ধরনের সাজেশন হইলো, এটাই সাজেশন, কারণ আপনাদের 50% ম্যাথ আসবে এই বইয়ে, 50% থিওরি আসবে। এখন ম্যাথের তুলনায় থিওরি বেশি, কারণ থিওরি অনেক বেশি পড়তে হবে। ম্যাথ যদি আপনাদের 40টা অঙ্ক করেন তার মধ্যে 11টা অঙ্ক ম্যাথ মুখস্থ করেন তাহলে 40টা হয়ে যাবে, আর 40টা অঙ্ক হয়ে গেলে ম্যাথে আপনি 100% পাস করবেন। 40 নাম্বার থেকে 64 নাম্বার পর্যন্ত কমন থাকবে। বুঝতে পেরেছেন, কমপক্ষে 40, সর্বোচ্চ 64। সো ম্যাথ করলেই যথেষ্ট, অথবা সম্পূর্ণ বইয়ের সম্পূর্ণ থিওরিটাই পড়েন। শুধু থিওরি পড়লেও কিন্তু হয়ে যাবে, তবে থিওরি পড়াটা বেশি চাপের। সো ম্যাথ আপনারা পড়বেন যারা শুধু পাস করতে চান। সো দ্বিতীয় ধাপের সাজেশন দেওয়া আমাদের শেষ। এখন যদি আমি 3 নম্বর ধাপের সাজেশন দিতে চাই, ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য সাজেশন। তো দেখেন, যারা ফার্স্ট ক্লাস পাবেন তারা তো হচ্ছে অবশ্যই কিছুটা হলেও ভালো শিক্ষার্থী, যারা শুধু পাস করতে চান তাদের থেকে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ম্যাথ করবেন, আপনাদের তো ম্যাথের কোনো বিকল্প নাই। আর আপনারা প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের যতগুলো থিওরি রয়েছে যতগুলো পারবেন সবগুলোই পড়ে নেবেন, আর অন্য কোনো অধ্যায়ের থিওরি পড়ার কোনোই প্রয়োজনীয়তা নেই। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এর পরবর্তীতে একদম আমাদের ফাইনাল স্টেজের স্টুডেন্ট যারা এ প্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সাজেশন কি হবে। তাদের জন্য অন্যান্য বই সাজেশনে চ্যাপ্টার কমিয়ে দেওয়ার অপশন আছে, কিন্তু ট্যাক্সেশন ইন বাংলাদেশ এমন একটা সাবজেক্ট, এটা খুবই সহজ এবং খুবই কঠিন। খুবই সহজ তাদের জন্য যারা শুধু পাস করতে চায়, আর খুবই কঠিন তাদের জন্য যারা এ প্লাস পেতে চায়। কারণ শুধু ম্যাথ করলেই এই ট্যাক্সেশন ইন বাংলাদেশ আপনি পাস করতে পারবেন, তবে সম্পূর্ণ বইটা না পড়লে আপনি এ প্লাস পেতে পারবেন না, কারণ এই বইটাই সবচেয়ে কঠিন এবং সবচেয়ে সহজ। সবচেয়ে কঠিন শুধু পাস করার, এ প্লাস পাওয়া যে শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য খুবই কঠিন, কারণ এত সহজে এ প্লাস আসবে না। কিন্তু যারা শুধু পাস করতেছেন তাদের জন্য আবার খুব সহজ, কারণ খুব সহজেই 5 নাম্বার চলে আসবে। সো আপনারা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ মানে সম্পূর্ণ বইটাই পড়ে নেবেন, আপনাদের জন্য আর আলাদা কোনো সাজেশন নাই এই বইটার ক্ষেত্রে। অন্য বইয়ের ক্ষেত্রে আপনাদেরকে প্রশ্ন কমায় দেওয়া হয়ে গেছে, আপনারা অন্য বইয়ে অল্প করে পড়লেও হয়ে যাবে। আমাদের লাস্ট সাজেশন যেটা অধ্যায় ভিত্তিক, সো কোন অধ্যায়টা আপনারা কতটুকু পড়বেন আসলে এখানেও তেমন কিছুই দেওয়া হয়নি। জাস্ট সম্পূর্ণ বইটা পড়লে আপনার হচ্ছে 40 নাম্বার থেকে 64 নাম্বার থাকবে। আর প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থিওরি অংশটুকু পড়লে এটা 90% গুরুত্বপূর্ণ, উপরেরটা 100% গুরুত্বপূর্ণ। এখানে 24 থেকে 40 নাম্বার কমন থাকবে, হ্যাঁ। আর তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ে থিওরি অংশ পড়লে
16 থেকে 30 নাম্বার পর্যন্ত আপনাদের কমন পাবেন। তো এই হচ্ছে অধ্যায় ভিত্তিক সাজেশন। এটা কি অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 3, 4 এভাবে দেওয়া যেত, কিন্তু যেহেতু এখানে অঙ্ক এবং থিওরি মিক্সড আছে এবং দুইটাই দুই ভাবে পড়তে হয়, তাই সেভাবে আর সাজেশনটা দেওয়া হলো না। আর আপনারা যদি চান তাহলে অবশ্যই 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 আমাদের অনলাইন ব্যাচ যুক্ত হতে পারেন। এখানে সবকিছুই আমি ডিটেলসে লিখে দিয়েছি, আপনারা এ টু জেড এটা পড়ে দেখেন এবং আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটও রয়েছে। আপনারা যদি গুগলে মারুফ 99 লিখে সার্চ করেন বা আমাদের চ্যানেলের নাম লিখে সার্চ করেন, তাহলেও কিন্তু আপনারা কি পেয়ে যাবেন, আহ, আমাদেরকে পেয়ে যাবেন। maruf99.com লিখে যদি সার্চ করেন তাহলে দেখবেন যে আমাদের ওয়েবসাইট আপনাদের এখানে চলে এসেছে। ওয়েবসাইটে এখানে ব্যবস্থাপনা বিভাগ এবং হচ্ছে হিসাব বিজ্ঞান বিভাগ, অন্যান্য বিভাগের সাজেশন আছে। মনে করেন আপনারা হিসাব বিজ্ঞান বিভাগ দ্বিতীয় বর্ষে ক্লিক করলেন। সো হিসাব বিজ্ঞান বিভাগ দ্বিতীয় বর্ষে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখবেন আপনাদের যে সাবজেক্টগুলো রয়েছে, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, বাংলাদেশের করবিধি, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং ইত্যাদি 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 এগুলো রয়েছে। এবং কম্পিউটার ও তথ্য প্রযুক্তির সাজেশন দেওয়া আছে এখানে। বাংলাদেশের করবিধি আগামী 13 তারিখ, মানে আজকে, আজকে হয়তো মনে হয় 13 তারিখ, হ্যাঁ, আজকে 13 তারিখ, এই যে মানে দেওয়া হচ্ছে সাজেশনটা, এটা আপডেট করে দেওয়া হবে। বাকিগুলো একদিন পর পর আপডেট করে দেওয়া হবে, সো আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে যেমন কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সাজেশন দেওয়া রয়েছে। আর এখানে যদি ব্লাঙ্ক দেখায় বা কিছু না দেখায় বা খালি দেখায়, তার মানে আপনার নেটের স্পিড কম। সো আপনারা এই উইন্ডোটা কেটে দিয়ে পুনরায় ঢোকার চেষ্টা করবেন, তাহলেই পেয়ে যাবেন। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ। আর আমাদের অনলাইন ব্যাচের কথা ভুলবেন না কিন্তু। এইখানে যদি চান আরেকবার লাস্ট বারের মতো ডিটেলসটা দেখে নিতে পারেন, এটা আপনাদের জন্যই বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি। ঠিক আছে, আজকে পর্যন্তই। ধন্যবাদ।